আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৬৪ লিখেছেন ইলমা বেহরোজ। সময় নিজের গতিতে ছুটতে ছুটতে মাঝরাত অবধি চলে এসেছে। সেই তখন থেকে আমির পাথরের মতো বসে আছে। কথাও বলছে না, যাচ্ছেও না। পদ্মজা হাজারটা প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তার গলা শুকিয়ে গেছে। আমির মাঝে শুধু একটা অনুরোধ রেখেছে পদ্মজার। পদ্মজা বলেছিল সে যে আমিরের কাছে আছে সেটা যেন ফরিনাকে জানানো হয়। তিনি খুব অসুস্থ, চিন্তা করবেন। আমির পদ্মজার এই অনুরোধ রাখে। তবে ফরিনা এত অসুস্থ শুনেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি। ঘণ্টা দুয়েক পূর্বে আচমকা মেয়েগুলোর কান্না আর্তনাদ বন্ধ হয়ে যায়। মেয়েগুলোকে কেন এভাবে মারা হচ্ছে তাও আন্দাজ করতে পারছে না পদ্মজা। একবার মনে উকি দিয়েছে নারী পাচারের কথা, কিন্তু সেই সন্দেহ ধরে রাখতে পারল না। কারণ পাচার করার উদ্দেশ্য থাকলে এইভাবে মারত না, পাশবিক নির্যাতন করত না। এছাড়া সে এটাও আন্দাজ করতে পারছে না এত রহস্যের উদ্দেশ্য কি। শুধু একটুকু বুঝতে পারছে তার দেখে সব খারাপের গুরু তার স্বামী। পদ্মজা তার ক্লান্ত ঘোলা চোখ দুটি আমিরের দিকে তাক করে দুর্বল কণ্ঠে বলল, এভাবে বেঁধে রাখবেন? মেরে ফেলার পরিকল্পনা থাকলে মেরে ফেলুন। পদ্মজা ভাবছিল আমির বোধহয় উত্তর দিবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে আমির বলল, তোমার কেন মনে হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে? কেন, কখনো কাউকে খুন করেননি? অভিজ্ঞতা নেই, তাচ্ছিল্যের সাথে বলল পদ্মজা। আমির শান্ত সুরে বলল, অন্যের আর তোমার সাথে পার্থক্য আছে। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, মানে অন্যদের খুন করেছেন? আমির জবাব দিল না। পদ্মজা উত্তেজিত হয়ে পড়ল, কাকে করেছেন? কয়জনকে করেছেন? আব্দুল ভাইকে কি আপনি মেরেছিলেন? আমির চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বলল, না। তাহলে কাকে? এত কথা কেন বলছো? মেয়েগুলোকে ছেড়ে দিন, কি লাভ ওদের মেরে আটকে রেখে? আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ঘর থেকে চলে গেল। পদ্মজার বুকের ভেতর হাহাকার হয়ে যায়। বুকের আগুনটাকে চেপে ধরে ভাবে তাকে স্বাভাবিক হতে হবে। মেয়েগুলোকে নিয়ে কি হচ্ছে, কেন হচ্ছে, কি কাজ চলে এখানে সেটা জানতে হবে। তারপর তার স্বামীর সাথে বোঝাপড়া হবে। কথাগুলো ভেবে পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। তখন একটা হুল্লোড় কানে আসে, অনেকগুলো মেয়ের আকুতি। আবার মারছে না, মারছে না। মেয়েগুলোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তারা বাম দিকে আছে আর ১০-১২ জনের সাথে আছে। তবে কি এরা অন্য দল? এখানে আরো মেয়ে আছে? পদ্মজা কান খাড়া করে শোনার চেষ্টা করল। আমিরের কণ্ঠ ভেসে আসছে, সে মেয়েগুলোকে খাওয়ার জন্য বলল। তারপর একজনকে আদেশের স্বরে বলল, রাফেজ, দেখো এরা যেন ঠিক করে খায়। আর সবার বাঁধন একসাথে খুলে দিবে না, একজন একজন করে খুলবে। আর চেঁচামেচি যেন না করে। খাওয়া শেষ হতেই হাত মুখ বেঁধে ফেলবে। আমি আরভিদকে পাঠাচ্ছি। আরভিদ কোথায়? উত্তরে আরেকটি পুরুষ কণ্ঠ। কি বলল পদ্মজা বুঝতে পারল না। সে পুরুষ কণ্ঠে ছাপিয়ে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে, ভাই, আমারে ছাইড়া দেন। আমার কতদিন পর বিয়া। অনেক কষ্টে আমার বাপে আমার বিয়ে ঠিক করছে। তারপর আর কোনো সারা শব্দ আসেনি। ঘৃণায় পদ্মজার চোখ বুজে আসে। পদ্মজার চোখ ছাপিয়ে জল নামে। তার কিছুক্ষণ পর আমির আসলো। পদ্মজা কান্না থামিয়ে চোখ মুখ শক্ত করে অন্যদিকে চেয়ে রইল। খাবার আসছে, খেয়ে নাও। খাবো না, পদ্মজার তীক্ষ্ণ বাক্যবল। লতিফার রান্না, খেতে পারবে? পদ্মজা চমকে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। লতিফা যে এই বাড়ির রহস্যের সাথে যুক্ত সেটা পদ্মজা আন্দাজ করতে পেরেছিল। এবার বুঝেছে লতিফার কাজ কি। আমির বলল, কি হলো? পদ্মজা বলল, আমার একটা উত্তর দিন। তোমার তো প্রশ্নের অভাব নেই। এখানে আরো মেয়ে আছে, আপনি কি নারী ব্যবসা আছে? শেষ প্রশ্নটা করার সময় পদ্মজার কণ্ঠ কাঁপে। আমির শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, খাবে নাকি সেটা বলো। আপনি আমাকে হারাম
টাকার রানী করেছিলেন। টাকা টাকাই হয়, হারাম হালাল নেই। মুসলিম তো আপনি নাকি? আমাদের কোনো ধর্ম নেই। কিসব বলছেন আপনি? হ্যাঁ, মাথা ঠিক আছে? উত্তেজিত হয়ে পড়ল পদ্মজা। এরকম ফ্যাচ ফ্যাচ করে কাঁদার স্বভাব তো তোমার ছিল না। মনে আছে আপনার, পৃথিবীর বুকে এমন কোনো নারী আছে যে 6 বছর সংসার করার পর তার স্বামী নারী ব্যবসায়ী, খুনি, অত্যাচারী, নিকৃষ্ট জেনেও কষ্ট পাবে না, কাঁদবে না? এজন্যই তো জানতে পারিনি। জানতে গেলে কেন? এজন্যই তো জানাতে চাইনি। জানতে গেলে কেন? আপনি আপনার নষ্ট জীবনের সাথে আমাকে জড়ালেন কেন? নষ্ট জীবন চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম। তোমাকে তো ভালোটাই দেখিয়েছি। তুমি চাদর তুলতে গেলে কেন? এখন সব দোষ আমার, তাই না? আপনি খোলস কেন পড়লেন? শয়তান শয়তানের মতোই থাকতেন। নিজের জীবনটাকে নরক বানালে সাথে আমারও। মেয়েগুলোকে মেরে কি শান্তি পান? এই সব করে কি লাভ? ছেড়ে দিন, ছেড়ে দিন সবকিছু। আমরা একটা ছোট্ট ঘর সুখে থাকবো। আমাদের ভালোবাসাগুলো তো মিথ্যে না। আমরা তো আমাদের ভালোবাসা নিয়ে ভালো ছিলাম। মন থেকে এটা মানছো? কোনটা? আমাদের ভালোবাসা মিথ্যা ছিল না? পদ্ম যে কি বলবে ভেবে পায় না। যে কথাটার মানে অন্যদের জন্য মায়া দয়া নেই, পশুর মতো যার আচরণ, সে কি করে কাউকে ভালোবাসতে পারে? এই সমীকরণটা কিছুতেই মেলাতে পারছে না সে। পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আপনাকে ক্ষমা করা ঠিক না। আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। আপনি সবকিছু ছেড়ে দিন। মেয়েগুলোকে ছেড়ে দিন। তওবা করুন। আমরা দূরে চলে যাব, সুখে শান্তিতে। অনেক আশা নিয়ে উন্মাদের মতো কথাগুলো বলল পদ্মজা। অন্যায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া পদ্মজার মুখে এহেন কথা আশা করেনি আমির। তবুও সে পদ্মজার মনের মতো উত্তর দিতে পারল না। সে পদ্মজার আশার বালি ঢেলে দিয়ে বলল, তুমি সব ভুলে যাও। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এ মানুষটার সর্বাঙ্গ জুড়ে সে নেই। যদি থাকতো, সবকিছু ছেড়ে ছুড়ে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করত। পদ্মজার বুকের ক্লান্ত শ্রুণ ব্যথাটা আবার বড় করে আকার ধারণ করে। আমির পদ্মজার বাঁধন খুলে দিল। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, খুলে দিলেন যে? খাবে চলো। যদি এখন পালিয়ে যাই, কোথায় যাবে? কার কাছে যাবে? জানেনই যখন আপনি ছাড়া আমার কেউ নেই। আপনি আমার শেষ আশ্রয়। তাহলে ফিরে আসুন না আমার কাছে। পদ্মজা লম্বায় আমিরের কাঁধ অবধি। সে ছল ছল চোখে তাকিয়ে থাকে আমিরের দিকে। রক্তজবা ঠোঁট দুটি চোখের জলে ভিজে ছল ছল করছে। আমির চোখের দৃষ্টি যেন প্রাণ নেই, নিষ্প্রাণ, শীতল। পদ্মজা আচমকা আমিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আমির 2 পা পিছিয়ে যায়। পদ্মজা জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, আপনি এভাবে অচেনা হয়ে যাবেন না। আমি বেঁচে থেকেও মরে যাব। আমার ভালোবাসাকে এইভাবে পর করে দিবেন না। আপনার মনে আছে, একবার আমি রাগ করে 2 দিন কথা বলিনি। তখন আপনি বলেছিলেন আমাকে এইভাবে অচেনা হতে দেখে অনেক কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষকে অচেনা রূপের মতো ভয়ানক কষ্ট দুটি নেই। এখন আমার সেই ভয়ানক কষ্ট হচ্ছে। আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন? আমি সব ভুলে যাব। আপনি ভালো হয়ে যান। মেয়েগুলোকে ছেড়ে দিন। ধ্বংস করে দিন আপনার সব পাপের চিহ্ন। হাত রাখে পদ্মজার মাথার উপর। পদ্মজা অশ্রু ভেজা চোখে তাকায়। আমির পদ্মজার চোখের জল মুছে দিয়ে বলল, গালে ব্যথা পেয়েছ কি করে? এতক্ষণে দেখছেন না? সেদিন জঙ্গলে এসেছিলাম, কাঁটা লেগেছিল, তারপর রিদওয়ান মেরেছিল। কেন আসতে গেলে? সাধারণ দুনিয়ার বাইরেও মানুষের বানানো নিজস্ব একটা জগৎ থাকে। সেই জগতের পবিত্র মানুষদের ঢুকতে নেই। ভেঙে ফেলুন সব। নিজের হাতে যত্ন করে করা সাম্রাজ্য ভাঙা যায় না। পাপের সাম্রাজ্য ধরে রাখে কেন পাপ বাড়াবেন? আমাদের ভালোবাসাকে কেন বলি দিবেন?
আমার রক্তে ভালো নেই, আমার রক্ত ভালো না। কেউ আমাকে পশু বললে আমার আনন্দ হয়, তাহলে আপনি ছাড়বেন না কিছু? না। পদ্মজা নিরাশ হয়ে বসে পড়ে চেয়ারে। আমির বলল, খাবে নাকি খাবে না? আমি এখানে খেতে আসিনি। তাহলে না খেয়ে থাকো। পদ্মজা চুপ থেকে নিজের মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করে। খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে, মেয়েগুলোকে মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এখন নিজেকে এভাবে ভেঙে যেতে দেওয়া যাবে না। সে লম্বা করে বার কয়েকবার নিঃশ্বাস নিল, তারপর বলল, খাবে। আমির বের হয়ে যায়। সেদিন রাতে আর ফিরে আসেনি। মেয়েদের মতো সিল্কি লম্বা চুলের লোকটি খাবার নিয়ে আসে। তার নাম রাফেজ। পদ্মজা যতক্ষণ খায় দাঁড়িয়ে থাকে। পদ্মজার খাওয়া শেষ হতেই রাফেজ পদ্মজাকে বাঁধতে চাইলে তখন পদ্মজা প্রশ্ন করল, উনি কোথায়? আপনি কেন বাঁধছেন? বাইরে গিয়েছিলেন। আমাকে বলেছেন আপনাকে খাওয়া শেষ হলে বেঁধে রাখতে। কি করতে গিয়েছেন এসব বলতে পারবো না। স্যার অনেক রাগী। স্যারকে রাগাবেন না। যা বলে মেনে নিবেন। আপনার স্যার তো আমাকে ভয় পায়। আমার কথায় সারাক্ষণ এই ঘরে ছিল, ভয়ে কাঁপছিল। বিশ্বাস করুন। রাফেজ হাসল। সে হাসিকেই বোধহয় বলে শয়তানের মতো হাসা। মজা করছেন? আচ্ছা, সেই সাদা খরগোশটা কোথায়? খরগোশ? এই যে সাদা দেখতে। আরফিদ, আরদিদ বা এরকম কোনো নাম? তা জেনে আপনি কি করবেন? রাফেজ এগিয়ে আসে বাঁধার জন্য। পদ্মজা আর চোখে কিছু একটা খোঁজে, কিন্তু রাফেজকে আক্রমণ করার মতো কিছু পেল না। কিছু বলতে, দুটি চেয়ার আছে। চেয়ারগুলো কি খুব ভারী? একবার চেষ্টা করে দেখা উচিত। পদ্মজা 2 পা এগিয়ে যায়, বলল, আপনাদের বাড়িটা অনেক সুন্দর। পাতাল বাড়ি আমি কখনো দেখিনি। একটু ঘুরে দেখি। উনি বানিয়েছেন তাই না? এটা স্যারের বানানো না। তাহলে কার? রাফেজ পদ্মজার ন্যাকামি বুঝে যায়। সে তেড়ে আসে, তবে পুরুষের সাথে ধাক্কাধাক্কিতে পদ্মজার মন সায় দিচ্ছিল না। এখান থেকে পালানো। বাইরে অনেক শয়তান আছে, পালিয়ে লাভ নেই। তার চেয়ে এখানে থাকাই পরিস্থিতি বোঝা উচিত। পদ্মজা দ্রুত চেয়ারে বসে পড়ে, বলল, ধাক্কাধাক্কি করবেন না, আমি বসে পড়েছি, আপনি বাঁধুন। রাফেজ পদ্মজাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে চলে যায়। পদ্মজার চোখ ঘুরিয়ে চারপাশ দেখে। ঘরের ছাদ অনেক উঁচুতে। মনে মনে আন্দাজ করার চেষ্টা করে মাটির কতটা নিচে আছে সে। বেশ অনেকক্ষণ পর হওয়ার পরেও শব্দ পাওয়া যায়। পদ্মজা দরজা দিকে তাকিয়ে থাকে। আমির প্রবেশ করে, তার হাতে মলম জাতীয় কিছু। পদ্মজা কিছু না বলে চুপ করে বসে থাকে। আমির পদ্মজার দিকে মলম এগিয়ে দিয়ে বলল, ঔষধপত্র নিয়ে আসা উচিত ছিল। আমি কি জানতাম নাকি এখানে আমার বর শয়তানের রাজত্ব নিয়ে বসে আছে? খুব কথা বলছো, মেয়েগুলোকে ছেড়ে দিন। এক কথা বারবার বলো না। আমাকে ভালোবাসেন না? পদ্মজা তার মায়াময় দৃষ্টি দিয়ে আবিষ্কার করে আমিরের চোখে প্রাণ এসেছে। সঙ্গে সঙ্গে পদ্মজার মনের জানালা খুলে গিয়ে মুঠো মুঠো বাতাস প্রবেশ করছে। আকস্মিক অবশ হয়ে যাওয়া মন মুহূর্তেই চঞ্চল হয়ে ওঠে। আমির পদ্মজার প্রশ্নের জবাব কিছু না বলে হাতের বাঁধনটি পদ্মজার পায়ের কাছে রাখল। তারপর পদ্মজার বাঁধন খুলতে গিয়ে বলল, গালে পায়ে লাগিয়ে নাও, দরজায় ধাক্কাধাক্কি করো না। বলেই সে বেরিয়ে যায়। দরজার বাইরে থেকে তালা মারা দেয়। পদ্মজা চাঙ্গা হয়ে যাওয়ার মনে আবার মেঘ জমে। পদ্মজার কান্না যেন থেমে থেমে চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। তুষারে কথা বলতে গেল, কিন্তু পদ্মজার বিষ ভরা মুখটা দিয়ে কে তাকিয়ে রইল। পদ্মজা 2 হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো। মেয়েটার কান্নার রূপ বোধহয় সেদিন থেকে
সেদিন জানালার তার স্বামীর আসল পরিচয়। তুষার থামতে বলল না, পদ্মজাকে কাঁদতে দিল। অনেকক্ষণ পর কাঁদার পর পদ্মজা পানি খেতে চাইল, তাকে পানি দেওয়া হলো। তারপর চুপ হয়ে যায়। নেমে আসে পিনপতন নীরবতা। যতক্ষণ না তুষার আর প্রশ্ন করবে, পদ্মজা কিছু বলবে না। তাই তাই তুষার নীরবতা ভেঙে বলল, আর তার অন্যায় জেনেও তাকে মাফ করতে চেয়েছিলেন। রাতের এইটুকু শুনে মনে হচ্ছে না আপনি আমির হাওলাদারকে খুন করতে পারেন। পাগলের মতো ভালোবেসেও তার বুকে ছুরি চালানোর সাহস হলো কি করে? পদ্মজা তুষারের উৎসুক মুখটার দিকে তাকিয়ে হেসে দিল। ফিসফিসিয়ে বলল, মুক্তি দিয়েছি, মুক্তি। আপনার বর্ণনা অনুযায়ী আপনার প্রতি আমির হাওলাদারের ব্যবহার নরম ছিল, তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন। পদ্মজা উদাসীন হয়ে কিছু একটা ভাবলেন, তারপর বললেন, দুর্বল ছিল নাকি? আমার তো তাই মনে হচ্ছে। আমি ওনাকে খুব ভালোবাসি স্যার। পদ্মজার কণ্ঠটা কেমন শোনায়। সে তার স্বামীকে খুন করে এসে জেলে বসে তার জন্যই কাছে। কি অবাক কাণ্ড! তুষার বললেন, আপনার ভাষ্যমতে তিনি একজন শয়তান ছিলেন। শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপী মনে হয়নি? হয়েছে। তাহলে সেটা কি করে ভালোবাসা হলো? পদ্মজা কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসার দোষ গুণের স্থান নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসা গুণী খুনি পাপ পুণ্যের ভেদাভেদ করে না। তুষারের মনে হচ্ছে তার বুকে যেন একটা বড়সড় পাথর। আমিরের প্রতি পদ্মজার ভালোবাসার তীব্রতা তাকে কাতর করে তুলছে। বারবার মনে হচ্ছে সেই মানুষটাকে বোধহয় পদ্মজা ভালোবাসতো, কিন্তু পাপ তাকে গ্রাস করে ফেলেছিল। সে কি কখনো পাপ থেকে বেরোবার চেষ্টা করেছিল? প্রশ্নটা তুষারের মনে আসতেই তিনি উত্তেজনা বেড়ে যায়। পদ্মজাকে প্রশ্ন করেন, তিনি কি পাপ থেকে বেরোবার চেষ্টা করেছিলেন? তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? তুষারের প্রশ্ন পদ্মজা থম মেরে গেল। শূন্য দৃষ্টি রেখে আওড়ালো, চেষ্টা করেছিলেন কি? আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।